টানা বৃষ্টিতে চট্টগ্রামে তলিয়েছে রাস্তাঘাট, ফেনীতে পানিবন্দী ৭০টি গ্রাম, ভোগান্তি চরমে। যতবার বৃষ্টি হয় ততবার পানি, আমরা সবাই কষ্ট পাইতে আছি। বৃষ্টি হওয়ার পর থেকে জোয়ারের পানি, ইয়ার পানি ওঠে, অনেক সময় কোমর উঠে যায়, অনেক সময় ইয়াতে উঠে যায়, আমরা এখানে গাড়ি রাখতে পারি না। সরকার পতনের পূর্বাপর পাবনায় একই ব্যক্তি দুই ভূমিকায়, হামলাকারী থেকে বনে গেছেন অসহায় নাগরিক, হতবাক স্থানীয়রা। এ ধরনের লোককে আমরা আমাদের সনাতনী মিছিলে, মিটিংয়ে এবং আমাদের সহযোগী হিসাবে আমরা মনে করি না। আগের দিন সশস্ত্র মিছিল করলো, তারপরে আবার হিন্দু সম্প্রদায়ের মিছিলে তারাই যোগ দিচ্ছে। অফিসে না গিয়েও কাগজপত্রে সই করেছেন বরিশালের অপসারিত মেয়র খায়ের আব্দুল্লাহ। এখনও কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেননি নির্বাহী কর্মকর্তা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে ফেনী সদর উপজেলা সহ পৌরসভার 18টি ওয়ার্ডের সবকটিতে জলমগ্ন হয়েছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। শহরের মূল সড়কগুলো পানিতে তলিয়ে আছে। এদিকে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2টি উপজেলার প্রায় 70টি গ্রাম প্লাবিত, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কেমনে যাবো স্কুলে? স্কুলের অবস্থা এত খারাপ, আমি প্রথম দেখতেছি ফেনী টাউনে এত পানি উঠতেছে। 5-6 দিন পানিবন্দী, আমরা কোনো দিকে বাইরে যেতে পারতেছি না, দোকানপাট ঠিক মতো করতে পারতেছি না। পানি সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না, এ কারণে আমরা পানিবন্দী। ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট সহ নিম্নাঞ্চল। এসব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে নগরবাসী। পানি ঢুকে যায় বাসাবাড়ি, দোকানপাটে। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মমুখী ও স্কুলগামীরা। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। যতবার বৃষ্টি হয় ততবার পানি, আমরা সবাই কষ্ট পাইতে আছি, কোনো পানির নিষ্কাশন নাই। হঠাৎ বৃষ্টি হওয়ার পর থেকে জোয়ারের পানি, ইয়ার পানি ওঠে, অনেক সময় কোমর উঠে যায়, অনেক সময় ইয়াতে উঠে যায়। আগ্রাবাদ হোটেলের সামনে এত পানি, কোমর সমান পানি হয়ে যায়, এটা কি কর্তৃপক্ষের নজরে আসে না? ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের আশেপাশের ছড়া, খাল ও নদীর পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কক্সবাজার ও কুমিল্লার নিচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। বন্দরনগরীর আবহাওয়ার পরিস্থিতি একটু জানতে চাই। এখানে তো অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার দেখা দেয়, কি অবস্থা ভোগান্তির নগরবাসীর? লোপা, এবং মূলত মঙ্গলবার সকাল থেকে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে চট্টগ্রামের আগ্রাবাদ সহ হালিশহর যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি হয়েছে, এখানে একেবারে কোমর সমান পানি, এবং এই পানি ডিঙিয়ে মানুষ এখানে যাতায়াত করতে একেবারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, বিশেষ করে কিছু রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, খাবারের দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে, এইসব দোকানের ভেতরে কিন্তু একেবারে পানি প্রবেশ করেছে। ফলে মানুষের কিন্তু অনেক বেশি পরিমাণে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তাদের যে ভিতরে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা বলছিলেন যে অনেক পরিমাণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বৃষ্টি কিন্তু একেবারে অনবরত পড়ছে, এবং এই বৃষ্টির কারণে নালা যেগুলো রয়েছে, খাল
নালা সেগুলো একেবারে পানিতে টইটুম্বুর, একেবারে জলমগ্ন হয়ে গেছে। ফলে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছেন না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাদের বেগ পোহাতে হচ্ছে এবং পাশাপাশি কিন্তু সড়কে কোনো যানবাহন নেই। যেই কয়েকটি অটোরিকশা সিএনজি রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে যাওয়ার পর পানি ঢোকার পর সেগুলো বন্ধ হয়ে যায় এবং শুধুমাত্র রিক্সা রয়েছে, সেই রিক্সাগুলো চলতে অনেক বেশি বেগ পোহাচ্ছে। পানি যেহেতু একেবারেই সময়ের সাথে সাথে কিন্তু পানিও বাড়ছে, ফলে মানুষের দুর্ভোগের কোনো কিন্তু শেষ নেই এবং প্রতি বছরই তাদের এই বর্ষা ছাড়াও যখন কোনো বৃষ্টি হয় সারা বছরই বলতে গেলে এই আগ্রাবাদে জোয়ারের পানি এবং বৃষ্টির পানি মিলে একাকার হয়ে যায়। ফলে মানুষের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে এবং অনেকে বলছিলেন যে এই কষ্ট থেকে, এই জলাবদ্ধতা থেকে আসলে তারা কবে মুক্তি পাবেন তার কোনো হিসেব নেই। তারা বলছিলেন যে সমস্ত সেবা সংস্থাগুলো রয়েছে সেগুলো যাতে অন্তত এবার দায়িত্ব নিয়ে তারা যেন কাজগুলো করে, প্রতিটি খাল নালা সেগুলো যাতে পরিষ্কার করে এবং পানি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নেমে যায় সেই পানি নিষ্কাশন পদ্ধতি যেন তারা করে থাকে। এবং মানুষ কিন্তু অনেক বেশি ক্ষোভ রয়েছে চট্টগ্রামবাসী, যেহেতু গত কয়েক দশক ধরে তাদের যে এই জলাবদ্ধতার কবলে পড়ে তাদের যে নিত্যদিনের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরমে উঠেছে এবং বিশেষ করে আজকে সকাল থেকে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট রয়েছে। বাসাবাড়ির দোকান বা সব জায়গায় কিন্তু একেবারে জলমগ্ন। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের সব বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও বেশিরভাগে কাটেনি অচলাবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। সকাল থেকে বেশ কয়েকটি বিভাগে শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন। এরই মধ্যে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা সব বিভাগে পুরো দমে ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে বেলা 11:30টার দিকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে দ্রুত ক্লাস নেওয়ার বিষয়ে অনুরোধ জানাবেন বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিছু বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে নেই শিক্ষার্থীরা, চলছে না ক্লাস পরীক্ষা। সিন্ডিকেটের মাধ্যমে শূন্য পদগুলোতে নিয়োগের দাবি শিক্ষার্থীদের। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করায় সেখানেও একই অবস্থা। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 25 আগস্ট থেকে। গত 18 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। এ বিষয়ে আরো জানবো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে কিনা, শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন? লুপা, আসলে গত 18 আগস্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলেও সিলেটের সাবিতে আসলে ক্লাস এখন পর্যন্ত শুরু হয়নি। তার মূল যে কারণ সেটি হচ্ছে যে সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে এই সাবির যে ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছিল, সেই সিন্ডিকেটের যে সভা সেটি আহ্বান করার জন্য যাদের প্রয়োজন, অর্থাৎ ভিসি, প্রভিসি কিংবা কোষাধ্যক্ষ, এইরকম কেউ এখন আসলে বিশ্ববিদ্যালয় এখন নেই। তারা মূলত সবাই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা পদত্যাগ করেছিলেন। ফলে সেই সিন্ডিকেটের সভা করে যে ক্লাস পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটি এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে শিক্ষার্থীরা অনেকেই হলে, আমরা দেখেছি যে অনেকেই হলে আছেন, অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা অলস সময় পার করছেন, হয়তো আড্ডা দিচ্ছেন, কিন্তু ক্লাস পরীক্ষাতে আসলে যেহেতু চলছে না, ফলে যেই প্রাণচাঞ্চলতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ দিনে আমরা থাকে সেটি আমরা আমাদের চোখে পড়ছে না। একইভাবে শিক্ষকদের আনাগোনাও ক্যাম্পাসে রয়েছে, কিন্তু শিক্ষা কার্যক্রম বলতে যেটি সেটি এই মুহূর্তে আসলে আমাদের চোখে পড়ছে না এবং তারাও আসলে তাদের যে কাজ সেই কাজগুলো করছেন, তবে পাঠদান বা পরীক্ষা নেওয়ার বিষয়টি সেটিতে আসলে তারা করতে পারছেন না। মূলত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই সাবির যে ক্যাম্পাস সেটি কিন্তু 3 মাসেরও বেশি সময় ধরে আসলে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রথমত ঈদের ছুটি ছিল, তারপর সিলেটে বন্যা এবং পরবর্তীতে আসলে শিক্ষকদের যে আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনের পরপরই আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় এবং এতে করে মূলত 3 মাসের বেশি সময় ধরে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঠদান বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে ভিসি বা অন্যান্য পদে নিয়োগের মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের যে পাঠদান সেটি যাতে শুরু করা হয়, সেটি এখন তাদের মুখ্য দাবি। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগ সরকার পতনের আগে পরে পাবনায় এক ব্যক্তিকে দেখা গেছে ভিন্ন 2 ভূমিকায়। প্রথমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, মারমুখী ছিলেন তৎকালীন সরকার দলীয় সমর্থকদের সাথে। এর ঠিক 6 দিন পর ভোল পাল্টে আসেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ব্যানারে এক অসহায় নাগরিকের ভূমিকায়। 4 আগস্ট ছাত্র আন্দোলন থামাতে পুলিশের সাথে মাঠে নামে পাবনা জেলা আওয়ামী লীগ। সাবেক পৌর মেয়র কামরুল হাসানের সাথে থাকা এই ব্যক্তির নাম উত্তম জোয়ারদার। আশেপাশে কারো কারো হাতে ছিল ভারী অস্ত্র।
11 আগস্ট ঘটনাস্থল সেই পাবনা শহর। হিন্দুদের উপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশটি ছিল বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পাবনা জেলার আয়োজনে। এখানেও সামনের সারিতে সেই উত্তম জোয়ারদার। ওকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। সনাতনী মানুষ হিসাবে সশস্ত্র মিছিলে যারা ছিল তারা কোনো আসলে দবেন না, তারা দুষ্কৃতিকারী। এই জন্য এ ধরনের লোককে আমরা আমাদের সনাতনী মিছিলে, মিটিংয়ে এবং আমাদের সহযোগী হিসাবে আমরা মনে করি না, এবং এদের দায়ভারও আমরা সনাতনীরা নিতে চাই না। আগের দিন সশস্ত্র মিছিল করলো, তারপরে আবার হিন্দু সম্প্রদায়ের মিছিলে তারাই যোগ দিচ্ছে। এগুলা কাম্য না। প্রশাসন বা যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবাদ মিছিলে উত্তমকে দেখার পরও সহনশীল ভূমিকায় ছিল ছাত্ররা। ছাত্রদের উপরে হামলা চালিয়েছে বা গুলি যে ঘটনা ঘটিয়েছে সে, তো এটার পরিপ্রেক্ষিতে যে মিছিলের সামনে ছিল, এটা ধরেই যদি ছাত্ররা তার বাড়িতে হামলা চালাতো বা তাকে ধরতো, এটা তো স্বাভাবিকভাবে একটা ধর্মীয়ভাবে একটা বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গার তৈরি হতো। ওই কমিউনিটি থাকা এই সুযোগটাকে ব্যবহার করে সমাজে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাই। আমরা প্রশাসনকে জানাতে চাই এ সকল মানুষকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই ধরনের পরিস্থিতি যেন নেক্সট টাইম না ঘটে, এই বিষয়ে আমরা সাধারণ মানুষ সচেতন থাকবো এবং এদের দ্বারা আমরা যেন কোনোভাবেই প্রভাবিত না হই। পাবনা জেলায় কয়েকটি জায়গায় ভাঙচুরের অভিযোগ আসে। সাথিয়া উপজেলার একটা শিব মন্দির ভাঙচুর হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাবনা সদর এবং সাথিয়া সহ অন্যান্য উপজেলায় কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগ হয়েছে। আর বাড়িঘর বড় ধরনের তেমন কিছু হয় নাই। তবে বেসরকারি চাকুরিজীবী উত্তম জোয়ারদারের ভাড়া বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। 11 তারিখের পর উত্তম চলে যান আত্মগোপনে, এমনকি তার মোবাইল ফোনও এখন বন্ধ। জাহিদ হাসান, যমুনা নিউজ। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেত্রকোনা শহরের রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলার অভিযোগ তোলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। তাদের মিথ্যা তথ্যের পর ভারতের কয়েকটি গণমাধ্যম এই নিয়ে প্রচারণা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবে রীতিমতো হতবাক এলাকাবাসী। হিন্দু পরিষদের স্থানীয় নেতারা বলছেন তারা কেন্দ্রে এ ধরনের কোনো তথ্যই পাঠাননি। হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ হাসিনা পদত্যাগের দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে গত 4 আগস্ট সংঘর্ষ ও ভাঙচুর হয় বিভিন্ন শহরে। ছাত্র জনতার অভ্যুত্থানে পরদিন সরকার পদত্যাগ করে। এর পরপরই একটি ধর্মীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার অভিযোগ তোলা হয়। নেত্রকোনা শহরের 2টি মন্দিরে হামলা হয়েছে বলে দাবি করে তারা। অথচ ওই পরিষদের স্থানীয় নেতারা বলছেন জেলা থেকে কেন্দ্রে এ ধরনের কোনো তথ্য পাঠানো হয়নি। হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো ধরনের আক্রমণ কিছু হয় নাই, মন্দির আক্রমণ হয় নাই। আর মোটামুটি শহর শান্ত পরিবেশ আছে। যারা এই বিভ্রান্তগুলো ছড়াচ্ছে তারা কিসের আশায় বা কি প্রত্যাশা নিয়ে তারা এগুলো করছে তারাই জানে। অবশ্যই সবাই মিলে আমরা সম্প্রীতিভাবে আছি এবং সবাই সুন্দরভাবে আছি, শান্তিপূর্ণভাবে আছি। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়িঘর পাহারা দেয় স্থানীয়রা। এসব তথ্য চেপে গিয়ে সাম্প্রদায়িকতার গুজব ছড়ানো হয় বিদেশি মিডিয়ায়। রামকৃষ্ণ মিশনে কোনো ধরনের গন্ডগোল হয়নি। রামকৃষ্ণ মিশনের সাথে একটা ছাত্রলীগের একটা চেম্বার ছিল, ওই চেম্বারটা ভাঙছে। কোনো মন্দির আক্রান্ত হয়নি বা শারীরিকভাবেও তো আক্রান্ত হয় না। এই মন্দিরে কোনো ধরনের হামলা বা কোনো ধরনের কোনো কিছু দেখা যায় না এখন পর্যন্ত। যারা নামাজ পড়তে যায় আমি এখানে জিজ্ঞাসা করি কেমন আছেন, আর আমার জিজ্ঞাসা করি দাদা কেমন আছেন, আমাদের থেকে কিনে নিয়ে যায়। রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলা এবং ভাঙচুরের প্রমাণ পায়নি পুলিশ। এখানে একটিতে আনসার বাহিনী রয়েছে এবং আমি পূজা উদযাপন পরিষদের যারা সভাপতি সেক্রেটারি রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, সবার সাথে কথা বলেছে। তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে ইসকন মন্দির এবং রামকৃষ্ণ মিশনে কোথাও কোনো হামলা হয়নি, এমনকি পুরো নেত্রকোনা জেলার কোনো মন্দিরে এ ধরনের কোনো হামলা ঘটনা সংঘটিত হয়নি। এ ধরনের গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নেত্রকোনাবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। দেশের 12 সিটি কর্পোরেশনের মধ্যে প্রভাব প্রতিপত্তিতে সবচেয়ে উপরে ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। আপন মামাতো বোন শেখ হাসিনা ছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেই দাপট দেখিয়েছেন প্রতিটি পদে পদে। 4 আগস্টের পর তাকে নগর ভবনে দেখা না গেলেও স্বাক্ষর করেছেন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন জরুরি কাগজপত্রে।
বেতন ভাতার বৈষম্যের অভিযোগে রোববার হঠাৎ বিক্ষোভ শুরু করেন বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের একটি অংশ। তারা জানান 14 আগস্ট তাদের ব্যাংক হিসাবে ঢুকেছে জুলাই মাসের বেতন ভাতা। একই পদের কর্মচারীদের বেতন ভাতার বেলায় রয়েছে নানা বৈষম্য। আমাদের বেতন হয়েছে 14 তারিখে মাসে, তো সেই বেতনে আমরা 10,000 টাকা করে পাইছি, কিন্তু এইখানে অনেক বৈষম্য আছে। অনেকে পায় 10,000, অনেকে পায় 15,000। আমি বুড়োই গেলাম চাকরি করতে, আমারও 10,000। এই ওভারটেক করে কিভাবে সিকিউরিটি গার্ডের 2,000 টাকা বাড়াইলো? আমরা যেই কাজ করি বর্তমান বাজারের দ্রব্যমূল্য অবস্থায় সেই পারিশ্রমিক আমরা পাই না। 27 বছর চাকরি করি, আমরা 30 দিনই ডিউটি করি, আমাকে 10,000 টাকা বেতন, তার মধ্যে যদি একদিন না আসি তার তো কাটিয়ে নেই। 4 আগস্টের পর থেকে নগর ভবনে অনুপস্থিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, অথচ বেতন ভাতা সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন জরুরি কাগজপত্রে স্বাক্ষর রয়েছে মেয়রের। এ নিয়ে রহস্য বাসা বেঁধেছে। বেতন যে হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের স্বাক্ষরই বেতন হয়েছে। যাওয়ার পরে করছে। 5 আগস্ট থেকে সিটি মেয়র অনুপস্থিত, এই মর্মে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর প্রেক্ষিতে প্রধান নির্বাহী কর্মকর্তার উপর সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু সেই দায়িত্ব বুঝে নেননি বরিশাল সিটির প্রধান নির্বাহী। এই ধরনের এগুলো না বলি। সে কি উপস্থিত আছেন? আমি অফিসিয়ালভাবে মিনিস্ট্রিকে জানাই দিছি। ঠিক আছে, আমি অফিসিয়ালভাবে মিনিস্ট্রিকে চিঠি দিয়ে দিছি। ফলে এইসব বিষয়গুলো অফিসের বিষয়গুলো থাক, এগুলো না নিয়ে আসি। এখন পর্যন্ত এন্ডোর্স হয় না। সাময়িক সময়ের জন্য যে প্রশাসনিক এবং আর্থিক সেইটা এখন পর্যন্ত শুরু করে নাই। সোমবার বিকেল পর্যন্ত নগর ভবনের নাম ফলকে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও তার একান্ত সহকারীদের নাম ঝুলতে দেখা গেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।